প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল 1971 খ্রিস্টাব্দের 7 মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান অনুষ্ঠিত জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। উক্ত ভাষণ ইতিমধ্যে আমরা 45 মিনিটে শুরু করে জাতিসংগীত প্রথমে অনুষ্ঠানের শুরুতে জাতিসংগীতে শেষ করে শুরু হয়েছে এবং শেষ করে ভাষণে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। 12টি ভাষায় আপনারা সবাই এই ভাষণটি অনুবাদ করা হয় আশা করি আপনাদের এবং নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। 2017 সালে 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেন। এখন আমরা বঙ্গবন্ধু সেই 7 মার্চের ভাষণটি প্রদর্শন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মঞ্চে উপস্থিত থাকার জন্য ফরিদ আহমেদ তারেক, দহরাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ককে অনুরোধ জানাচ্ছি।
পিতা, স্বাধীন বাংলার জাতির পিতা। মুজিবের পথ ধরো। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাঘের মাটি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি রক্ত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আপনারা যারা স্লোগান করেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল। তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা, তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন, তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনাদের বুকে গুলি মারবেন, আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি
বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেওয়ার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আজকে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসা, আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রী দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন রেখে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের দিন শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এখন আমরা একটা ডকুমেন্টারি প্রদর্শন করব।
I documented graduation from LDC. মঞ্চে বিষ্ট হওয়ার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি হায়দার মোহাম্মদ ফারুক হোসেনকে, 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দুর্বার গতিতে। বাংলাদেশের উন্নয়নে সারা বিশ্ব আজ বিস্মিত। তলাবিহীন চুরি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের এই ঈর্ষণীয় উন্নয়ন ও অগ্রগতি আজ তৃতীয় বিশ্বের সামনে একটি রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন বাঙালি জাতিকে দেখিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। এতদিন বাংলাদেশ ছিল একটি সম্পূর্ণত দেশ। ক্ষুধা, দারিদ্র, মঙ্গা, বেকারত্ব ছিল একসময় এদেশের মানুষের নিত্য সঙ্গী। কিন্তু গত 10 বছরে বদলে গেছে বাংলাদেশের অর্থনীতির চিত্র, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। আশি এবং 90-এর দশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অর্থনীতিতে যে সাফল্য অর্জন করেছিল, এরপর বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মাত্র 10 বছরে অভাবনীয় উন্নয়ন ঘটেছে। পাল্টে গেছে বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনমান। একমাত্র বাংলাদেশই জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এনডিজি প্রায় সকল লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা বজায় আছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজিতে। আর এগুলো সবই সম্ভব হয়েছে আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। আজ প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয়, মানুষের গড় আয়ু, সাক্ষরতার হার, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার, বিশুদ্ধ পানীয় স্যানিটেশন সুবিধা ইত্যাদি নানা ক্ষেত্রে বাংলাদেশ ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশকে ছাড়িয়ে গেছে। মাত্র 10 বছর আগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন মহাজোট সরকারের যাত্রা শুরু হয়, তখন বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ছিল 58তম, আর বর্তমানে আমাদের অবস্থান 43তম। বর্তমানে বাংলাদেশ স্বপ্ন দেখছে 2041 সাল নাগাদ বিশ্বের 20টি শীর্ষ ধনী দেশের একটি হবে বাংলাদেশ। আর এই স্বপ্নই আমাদের দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ অবিরাম ছুটে চলেছে উন্নয়নের মহাসড়কে। এভাবেই 2021 সালের আগেই বাংলাদেশ হবে মধ্য আয়ের দেশ, 2030 সালেই হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। 2007 সালে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র 4036 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 21,000 মেগাওয়াট। বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। ইতোমধ্যে
প্রায় 46 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ 1.5 কোটি মানুষ সৌর বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। দেশের প্রায় সব মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। যুক্তরাজ্যের বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্সের রিপোর্ট অনুযায়ী 2030 সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের 29তম এবং 2050 সাল নাগাদ 23তম অর্থনৈতিক দেশে উন্নীত হবে। 2021 সাল নাগাদ বাংলাদেশের দারিদ্র্যের হার 15% এবং অতি দারিদ্র্যের হার 7 থেকে 8% নেমে আসবে। আর এই সকল অর্জনে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে তুলে নিয়ে এসেছে উন্নয়নশীল দেশের তালিকায়। জাতিসংঘের কাছ থেকে এই ঘোষণা আসা এখন একটি আনুষ্ঠানিকতা মাত্র। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সকল অর্জনের স্বীকৃতি হিসেবে পৌঁছে গেছেন বিশ্বসেরা নেতা ও রাষ্ট্রনায়কদের কাতারে। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ আজ পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি ও মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, চাল উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কয়েকটি দেশের মধ্যে এখন বাংলাদেশও একটি। অন্যদিকে পাল্টে গেছে গ্রাম বাংলার দৃশ্যপট। যে দেশ একসময় উন্নয়নের জন্য বসে থাকত বিদেশি সাহায্যের আশায়, নুন আনতে পান্তা ফুরায় যাদের অবস্থা ছিল, সেই বাংলাদেশই আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে জনগণের টাকায় নির্মাণ করছে স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশ মহাকাশে উৎক্ষেপণ করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। নতুন নতুন ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হাইটেক পার্ক, এই সকল বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড দ্রুতই পাল্টে দিচ্ছে বাংলাদেশকে। ভারতের সাথে সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান একটি যুগান্তকারী ঘটনা। মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র জয়ের মাধ্যমে দেশের আয়তন বৃদ্ধি পেয়েছে। চাওয়ার আগেই কৃষক এখন সার সহ যাবতীয় কৃষি উপকরণ পাচ্ছে। মাত্র 10 টাকায় কৃষক ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে। খাদ্য উদ্বৃত্তের দেশ এখন বাংলাদেশ। শিক্ষিত যুবকেরা চাকুরির পিছনে না ঘুরে নিজেরাই হচ্ছেন উদ্যোক্তা, তৈরি করছেন নতুন নতুন কর্মসংস্থান। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সাহসী ও কার্যকর ভূমিকার জন্য সারা বিশ্বে আজ বাংলাদেশের ভূমিকা প্রশংসিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার, ৭১-এর যুদ্ধাপরাধী ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে। সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের আলেম সমাজের প্রাণের দাবি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ ও কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি প্রদান করেছে শেখ হাসিনার সরকার। 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। বিশ্ব নেতৃবৃন্দের চোখে মানবতার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা। সোনার বাংলা কিংবা ডিজিটাল বাংলাদেশ আজ আর শুধু স্বপ্ন নয়, এটি আজ বাস্তবতা, সবকিছুই দৃশ্যমান। আর এই স্বপ্ন বাস্তবায়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তারই নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। আসুন এই অগ্রযাত্রায় আমরাও সামিল করি। নৌকা মার্কায় ভোট দিন। জয়পুর থানা কর্তৃক আয়োজিত আমাদের এই আজকের অনুষ্ঠানে
আমাদের মঞ্চে এবং মঞ্চের বাইরে যারা উপস্থিত রয়েছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি। এখানে রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ আছে যারা মঞ্চে উপবিষ্ট, আবার অনেকে আছেন মঞ্চে উপবিষ্ট নয়। আমি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এখন আমরা একটি লিফলেট পাঠ শোনাবো, বাংলাদেশ এশিয়ায় বিস্ময়কর ডিজিটাল লিডার, এবং এই আর্টিকেলটি লিখেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। আমি এখন লিফলেটটি শোনাচ্ছি। সরকার 8,500 ডিজিটাল সেন্টারের নেটওয়ার্ক তৈরি করেছে, যা বলতে গেলে আজীবন অনলাইন সেবা দিচ্ছে। জন্ম নিবন্ধন, কর্মসংস্থান এবং অনলাইন স্বাস্থ্য সেবা এই ডিজিটাল সেবার আওতাধীন। অনেক জাতীয় কর্মসূচিও অনলাইনে অন্তর্ভুক্ত। গত বছর করোনা ভাইরাসের সময় লকডাউনে সরকারি সেবায় বলতে গেলে কোনো ব্যাঘাত ঘটেনি। এক দশকের কিছু আগে বাংলাদেশ অঙ্গীকার করেছিল স্বাধীনতার 50তম বার্ষিকী 2021 সালের মধ্যে প্রযুক্তিগতভাবে অগ্রসর জাতিতে নিজেদের রূপান্তর ঘটানো হবে। অনেকেই বিশ্বাস করিনি যে এটা আমরা করতে পারবো। এই প্রকল্পের প্রধানতম ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, সেই 2009 সালে দেশে মাত্র 2 কোটি মানুষের হাতে মোবাইল ফোন ছিল, কিন্তু এখন 12 কোটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে এবং আরো কয়েক কোটি মানুষ প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির নেটওয়ার্কে যুক্ত আছেন। এর ফলে অগণিত মানুষের জীবনে উন্নয়নও সাধিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ঘোষণা করা হয় 2009 সালে, যার লক্ষ্য ছিল সরকারি দীর্ঘসূত্রতা ও কাগজ ভিত্তিক সেবাকে সহজসাধ্য ইন্টারনেট এবং স্মার্টফোনের আওতায় নিয়ে আসা। ই সিগনেচার ও ইলেকট্রনিক ফাইলিং এর ব্যাপক ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে। এটা কাজ করেছে সরকার 8,500 ডিজিটাল সেন্টারের নেটওয়ার্ক তৈরি করেছে, যা বলতে গেলে আজীবন অনলাইন সেবা দিয়ে যাচ্ছে। জন্ম নিবন্ধন, কর্মসংস্থান এবং অনলাইন স্বাস্থ্য সেবা এই ডিজিটাল সেবার আওতাধীন। অনেক জাতীয় কর্মসূচিও অনলাইনের অন্তর্ভুক্ত। গত বছর 2020 সালে করোনা ভাইরাসের সময় লকডাউনে সরকারি সেবায় বলতে গেলে কোনো ব্যাঘাত ঘটেনি। আদালত তার কার্যক্রম চালিয়ে গেছে। নতুন বিচারকী পোর্টালের মাধ্যমে, কৃষি পোর্টালের মাধ্যমে আবহাওয়া ও কৃষি সম্পর্কিত অনেক খবর পেয়েছেন কৃষকেরা। মোবাইল ফোনের মাধ্যমে করোনা সম্পর্কিত তথ্য পেয়েছেন সাধারণ জনগণ। বিশ্বের অন্যতম বড় সরকারি পোর্টাল চালু করেছে সরকার, যেখানে সরকারের প্রায় প্রতিটি সেবা যুক্ত। আমাদের লক্ষ্য হলো 85% সেবা আঙুল চেপে স্মার্টফোনের মাধ্যমে পাবেন জনগণ। 10% সেবা বাড়ির দরজায় পৌঁছে যাবে, আর 5% সেবা কাজের জন্য যেতে হবে সরকারি দপ্তরে। তাই অনেক কর্মসূচি অনলাইনে চলে গেছে, যেখানে সরকারি অফিসের সঙ্গে বলতে গেলে সরাসরি কোনো কাজ করারই দরকার পড়ছে না। পাসপোর্ট প্রাপ্তি, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের মতো কাজের ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। সাফল্যের এই গল্পের পেছনে একটি বড় ভূমিকা রেখেছে মোবাইল ফোন। বাংলাদেশের এখন একটি টোল ফ্রি জাতীয় জরুরি 999 হেল্পলাইন আছে, যেখানে জনগণ ফোন করে দুর্ঘটনা, সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ, নারীর প্রতি সহিংসতা, আগুন ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সেবা গ্রহণ করতে পারছেন। জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক প্রতি মিনিটে 60টি কলে সাড়া দিয়ে থাকে। সংশ্লিষ্ট জাতীয় ডিজিটাল স্বাস্থ্য কৌশলকে ধন্যবাদ। টেলিমেডিসিন কেবল সম্ভবই হয়নি, এটি বিশেষ করে বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে এখন একটি কমপ্লায়েন্স। এর কর্মসূচিগুলো সুস্বাস্থ্যের অধিকারী জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে মৌলিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রচার করছে। এছাড়া সরকার আরও জবাবদিহি নির্ভর এবং দায়বদ্ধ হয়ে উঠেছে। অনলাইন অভিযোগের প্রতিকার ব্যবস্থা বাংলাদেশিদের সহজেই সরকারি সেবা বা পণ্য সম্পর্কে অনলাইনে অভিযোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে। বিস্তৃত সংযোগ অর্থনীতিতেও সহায়তা করছে এবং কর্মসংস্থান সৃষ্টি করছে। একটি দক্ষ ডিজিটাল প্রস্তুত জনবল তৈরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এই লক্ষ্য বাংলাদেশ তার পুরো শিক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করেছে এবং এখন বার্ষিক 5 লাখ স্নাতক কর্মী বের হচ্ছেন। কেবল গত বছরেই তাদের মধ্যে তথ্য প্রযুক্তি পেশাজীবী তৈরি হয়েছে 65,000। ডিজিটাল কেন্দ্রগুলো তাদের কাজের ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিটি কেন্দ্রে 3টি পদের জন্য একটি নারীর জন্য নির্ধারিত। মোট জনসংখ্যার 2/3 25 বছরের কম বয়সী বলে বাংলাদেশ সাইবার কর্মী তৈরির একটি উপযুক্ত জায়গা। তরুণেরা সুযোগটি লুফে নিচ্ছেন। এর আগে তাদের বেশিরভাগ পরিবারের
সদস্য কৃষিকাজের বাইরে নতুন কিছু করার কথা কল্পনাও করতে পারতেন না। বর্তমানে তরুণ বাংলাদেশিদের বেশিরভাগই নগর জীবন, স্মার্টফোনে অভ্যস্ত এবং নতুন অর্থনৈতিক পরিমণ্ডলে পরিবেশে প্রস্তুত। ডিজিটালাইজেশন থেকে উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছেন বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ ধারণাটির সূচনা হওয়ার পর থেকে প্রযুক্তিতে দক্ষ 13 লাখের বেশি পেশাজীবী বাংলাদেশে স্থিত হয়েছেন। দেশটির প্রযুক্তি খাতে উদ্যোক্তার সংখ্যা 10,000-এর বেশি। সম্মিলিতভাবে এই খাত থেকেই তারা প্রতি বছর $100 কোটি বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। অন্যদিক থেকে দেখতে গেলে ডিজিটাল বাংলাদেশ ধারণা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশিরা 200 কোটি ঘন্টা, $800 কোটি এবং সরকারি স্থাপনাগুলোতে 100 কোটি পরিদর্শন বাঁচিয়ে দিয়েছেন। বাংলাদেশ এখন আক্ষরিক অর্থে নক্ষত্রের দিকে ধাবিত হচ্ছে। 2018 সালে প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে পাঠায় এদেশ। টেলিযোগাযোগ সেবায় যুক্ত হয়ে এই স্যাটেলাইট আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কি অসাধারণ অভিযাত্রা! 2008 সালে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি বা জিডিপি ছিল প্রায় 5%, আজ এই হার 8% অতিক্রম করেছে। এই উন্নতির জন্য দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার ভূমিকা অনস্বীকার্য। মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন প্রতিবেশী দেশে ডিজিটালাইজেশন ছড়িয়ে দিতেও কাজ করেছেন বাংলাদেশি প্রশিক্ষকরা। 1 দশক আগেও কেউ ভাবেনি এটা কখনো সম্ভব হবে। সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা। নিবন্ধটি 3রা মার্চ 2021 যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী নিউজউইকে প্রকাশিত হয়েছে। ইংরেজি থেকে বাংলায় ভাষান্তর করেছেন সারোয়ার প্রতীক। ধন্যবাদ। মঞ্চ উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি বাপ্পা ঘোষ চৌধুরী, সভাপতি, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আমাদের মঞ্চে বহির্ভূত অনেক শুভাকাঙ্ক্ষী এবং যারা আজকে কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটি দেখতে এসেছেন, আমাদের মাঝে শেয়ারিং করতে এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে নাম ডাকা সম্ভব হচ্ছে না, কিন্তু সবাই আমাদের পাশে আছেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা, আমি প্রথমে অনুরোধ জ্ঞাপন করছি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আফতাব হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, 7 নং ওয়ার্ড কাউন্সিলর, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই 7 মার্চ, ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এই এয়ারপোর্ট থানার আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব কামরুল ইসলাম TEOM, উপস্থিত রয়েছেন এসি মহোদয় এবং ওসি এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তা, উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান এবং আমার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনেক ভাইয়েরা। সবার নাম বলতে পারতেছি না। একটি জিনিস এই মুহূর্তে, যেহেতু 2 মিনিট আমার সময় পেয়েছি, একটি জিনিস, স্বাধীনের সময় আমার তখন জন্ম হয় নাই। আমি যখন রাজনীতি করতে উৎসাহী হলাম, যখন আমি ছাত্র জীবনে রাজনীতি কি ইন্টারেস্টটা পেলাম, তখন দেখতে লাগলাম যে কোন দলে দেশের জন্য কি অবদান রয়েছে। সেই অবদানের মধ্যে আজ আমরা যার জন্য
বাঙালি গর্বিত জাতি হিসেবে বাংলাদেশি এবং লাল সবুজের একটা পতাকা ছিনিয়ে এনে দিয়েছেন যার মাধ্যমে ঐতিহাসিক রেড ক্রস ময়দানে প্রধানমন্ত্রী বক্তব্য চলছে, একটু দেখবেন, পরে বক্তব্যতে আসতেছিলাম। শিশুদের সর্বদা এত অল্প সময়ের মধ্যে মানুষের গণযুক্ত করতে পারবে যে কথাটি প্রদান করতে পারে, কিন্তু বাংলাদেশের দিকে দৈনিক নেতৃত্বের সেটা সম্ভব হয়েছিল এবং তার ভিত্তিতে প্রথম নির্বাচনের বিজয় বিশেষ বিজয় করে তারা একটি ক্ষমতা দিতে চায়নি, যার ফলে আন্দোলন সাধারণত অসমাধান লাগলেন এবং অসমাধান আন্দোলনের পর্যায়ে একটা সশস্ত্র বিস্তারের দিকে তিনি জাতিকে দিয়েছেন। আমার তো মনে হয় যেটা আমার তো ঐতিহাসিক বিষয়, কিন্তু এভাবে রাজ জীবনের সাফল্য অর্জন করেছে এটির সঙ্গে কম হতে পারে। তার কারণ হচ্ছে এই ভাষণটা তিনি দিতে চান, আমি কত গৌরব দেখছি, আমিও বলছি এই ভাষণ কিন্তু কোনো লিখিত ভাষণ নয়, তিনি তার জীবনের সমুদ্র সংগ্রামের অভিজ্ঞতা এবং তার যে বাংলা জাতিকে নিয়ে রক্ত সেটা স্থির করেই কিন্তু তিনি এই ভাষণটা বলছিলেন। আমি পরামর্শটা আমি নাই বলছিলেন, কারণ আমাদের অনেকেই তো থাকে যেটা নির্বাচন ভাষণ দিতে হচ্ছে, কি বলবে, কি কথা বলবে, সেটাকে অনেকে অনেক পরামর্শ। বিশেষ করে আমি ছাত্র সংগঠনের সাথে বা আন্দোলনের সাথে সবচেয়ে জড়িত ছিলাম বলে অনেক কিছু আমার জানা আছে। তো আমাদের ছাত্র হিসাবে অনেকেই বিশেষ করে নামটা আপত্তি নেই, যেমন সিরাজুল খান, আব্দুল আজাদ সহ অনেকে ছাত্র হিসাবে বেশি সময় এসেছে। সিরাজুল খান কিন্তু বারবার চাপ দিচ্ছিল যে আজকেই স্বাধীনতার ঘোষণা দিতেই হবে, তার আইনের সংগ্রহ করে সে একই কথা বলে যায়। আর অনেক বুদ্ধিজীবীরা অনেক কিছু অবস্থা দিয়ে কি করে করতে হবে, কি বর্তমান কিছু বলে গেছে, কাগজে কাগজে আমাদের মানে ঘর ঘর অবস্থা কিন্তু এক নিজের একটি কথা বারবার আমার কারণ এখনো চাচ্ছি সেটা leaders should lead the land, land should not lead the leader. এই কথাটা আমি জানি সংগ্রাম তোমাদের কাজ করা চাই, ঠিক সেই কথা বলে তিনি ভারতে আছেন। প্রতিটি ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে একটা পরিণতি বোধ কিন্তু থাকতে হয়। সাথে সাথে ভাষণ যখন দিতে যাবেন তখন আমার কাছে একটাই পরামর্শ ছিল, সাধারণ সংগ্রামের ক্ষেত্রে তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। ভাষাটা তুই যখন বলি আমাদের চশমাটা টেবিলের উপর রাখা, তিনি বলে যাচ্ছেন তার মনের কথাগুলি। ওই ভাষণের ভিতরে আপনি তিনটা স্তর পাবেন। একটা ঐতিহাসিক পটভূমি আছে, বাঙালির বঞ্চনার ইতিহাস, অত্যাচার নির্যাতনের ইতিহাস, তখনকার বর্তমান অবস্থাটা কিভাবে সেই পাকিস্তান সাম্রাজ্যটা গুলি করে মানুষ হত্যা করছে, কিভাবে মানুষ ভোট দিয়েছে তারা সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে, সেই বঙ্গের ইতিহাস, সেই তখনকার নির্যাতনের ইতিহাস নিয়ে বলছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভাষণের মধ্যে দিয়ে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সকল নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কারণ একটা গেরিলা যুদ্ধ হবে, সেই গেরিলা যুদ্ধ হতে হবে কি করতে হবে, সমাজ গড়ে তোলা থেকে শুরু করে যা কিছু তাই নিয়ে যারা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে পেরেছে। কিন্তু এও জানতেন যে ডেমোক্রেসি স্বাধীনতার ঘোষণাটা বাস্তবে অফিসিয়াল ভাবে দেবে সমস্ত হয়তো তিনি দেখতে নাও থাকতে পারেন। সেজন্য তাই ঐতিহাসিক ভাষার ভিতরেই কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন। তিনি বলে গেলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো এই ভাষণে কিন্তু দুইবার করে সংকল্প রাখে এবং সেসব থেকে যোগ্য করেছে। অর্থাৎ এবারে স্বাধীনতার সংগ্রাম বা এই যুদ্ধটাকে স্বাধীনতা যুদ্ধ হবে সে কথাটাই কিন্তু স্পষ্ট করে গেছে। এদিকে আর্থিকটা বলতে গেলে 7 মার্চ তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা এবং এই ঘোষণার পর থেকে একটা অর্থাৎ পূর্ণবঙ্গ কিভাবে চলবে সকল দিক নির্দেশনা দিয়েছে। সব থেকে উদ্দেশ্য হল সে সময় কিন্তু 32 সালের বাইরে থেকে জাতীয় পিতা বাংলাদেশের প্রতি যে নির্দেশনা দিতেন সেই নির্দেশনাই বেশ চলত। সেই একই আদালত থেকে শুরু করে এমনকি ট্রেজারি চালানো বন্ধ, সবকিছু বন্ধ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ তখন 32 সাল বাইরে। কারণ যখন পূর্ববঙ্গ বাংলাদেশে কোন বাঙালি বাবুজি আমরা কাজ করতে চাইনি, বাধ্য হল তখন এটা ভারতে বয়স ছিল। কিন্তু বলে দেওয়া হয় যে কান্না হয়ে গেল যেহেতু কাজ করে তেমনই একটা অবস্থা তখন আন্তরিক পৃথিবী করার কথা সেখানে আসলে লাগেন পারছি। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে যারা নির্দেশনা দিয়েছে ঠিক সেই নির্দেশনা এই দেশে অক্ষরে অক্ষরে পালন করেছে। যুদ্ধের সময় রণক্ষেত্রে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হল কিন্তু জনগণের ম্যান্ডেটটা তিনি পেয়েছেন ওই জনগণের নেতা এবং তার কথাই এদেশের মানুষ মেনে নিচ্ছে। সেদিক থেকে এই বাঙালি যখন তার অধিকার পেয়েছে, তার স্বাধীনতার অধিকার, স্বশাসনের অধিকার, কিন্তু সেই অধিকার থেকে পাকিস্তান যাত্রা বঞ্চিত রেখেছে। সেই জায়গায় পাকিস্তানিরা বলতে পারে যেকোনো আক্রমণ করতে পারে এবং আক্রমণ করবে এই পরিস্থিতি তারা নিয়েছে। আর তার মোকাবেলা করবার জন্য বাহিনীকে যুদ্ধ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সে আক্রমণকারী হবে আর সে আক্রান্ত হবে, এটাও কিন্তু রণক্ষেত্রের একটা বিশাল জিনিস যেটা আন্তর্জাতিক সমাজের ব্যাপারে। এই ক্ষেত্রটাও যদি বিবেচনা করে যে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে রণকৌশল, তিনি নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে বাংলাদেশের মানুষদের স্বাধীনতা পায় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু তিনি এই রণকৌশল হাতে নিয়েছিলেন। যে মুহূর্তে পাকিস্তানি শাসকরা নিহত বাংলাদেশকে ছাপিয়ে করল সেই মুহূর্তে কিন্তু তিনি তার স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা শুরু করেন। এবং যেহেতু ভারতীয় পাকিস্তানিরা আক্রান্ত হয়েছে সেহেতু পরবর্তী আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আন্তর্জাতিক সমর্থন থেকে আমাদের কোনো দেশ থেকে হয়নি। সরকাররা গণহত্যা চালানো, নির্যাতন চালানো, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব কোথাও গ্রেফতার করবে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে দেশের উপরে মামলা দিয়ে তার একটা শাস্তি করে দেওয়া হবে, তখন দেশের জনগণ তার পক্ষে। আমাদের বন্ধু দেশের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা আমাদেরকে বিজয় অর্জন করলাম। এবং এই ঘটনা বিশ্ব কথা বলে রাখেন গন্ধি মুক্ত দেওয়ার নাও পারে
অর্থাৎ একটি জাতির জন্য তিনি শুধু রণকৌশলী হয়ে যাননি, তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি বলতেন যে যা কিছু হোক দেশ স্বাধীন হবে। শুধুমাত্র আমাদের রাজনৈতিক নেতা হিসেবে না, যুদ্ধের রণকৌশলী তার এই বক্তৃতা যে কত কার্যকর এবং তার প্রতিটি পদক্ষেপ যে কত বাস্তবমুখী, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। রাখুন শহীদ জীবন দিয়েছে, মানবের উপস্থিতি দিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদেরকে তার নির্দেশে সেই নেতৃবৃন্দ যুদ্ধ পরিচালনা করার যে বিজয় এনে দিয়েছেন, সেই নেতাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 15 আগস্ট বাহিনী জীবনের একটা কালো অন্ধ হিসেবে এসেছে, কারণ যারা পরাজিত হয়েছিল তারা বসে ছিল না, তার সর্বদাই সর্বোচ্চ ব্যস্ত ছিল। তাই যখন একটা দ্রুত বিধ্বস্ত দেশ সম্পূর্ণভাবে গড়ে তুলে অর্থনীতি মুক্তির পথে দেশকে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় 15 আগস্টের ঘটনা ঘটল। যেখানে পাকিস্তানি শাসকরা তাকে বারবার হত্যার চেষ্টা করেছে, ফাঁসির আদেশ দেওয়া সত্ত্বেও ফাঁসি দিতে পারেনি। আর যে বাঙালির জন্য তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, যে বাঙালির জন্য সারা জীবনের সব ছাড়া বিসর্জন দিয়েছিলেন, যিনি তার 3 কারাগার ধরে নিজেকে ভোগ করেছেন, যে বাঙালিকে আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন, একটা রাষ্ট্র দিয়ে গেছেন, জাতি হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন, খুব দুর্ভাগ্য যে তাদের হাতে জীবন দিতে হবে। শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, গোটা পরিবার আমরা কিন্তু দেশে ছিলাম, বিদেশে ছিলাম বলে। পরে এই ভাষাটা নিষিদ্ধ ছিল, এই ভাষা ভাষা যাবে না, দেওয়া যাবে না, এমন কিন্তু একটা নিষেধাজ্ঞা রয়েছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো ধরে রাখা যায় না, আর বাঙালিকে দাবায় রাখা যায়, এটা তো জাতির বঙ্গবন্ধু সেই দিনই বলে গেছে তার শান্তি ভাষায় ভাষণে। তাই দাবায় রাখতে পারে না, আজকে সত্যকে বিভাজিত হচ্ছে। আজকাল এই ভাষণ বিশ্ব স্বীকৃতি যেমন পেয়েছে, এবং জাতিসংঘের প্রতিটি ভাষা এই ভাষণটা অনুবাদ করা হয়েছে, প্রতিটি ভাষাকে অনুবাদ করতে করা হচ্ছে। ইংলিশে সেই পদক্ষেপ করে দিয়েছে। আমাদের যিনি রাষ্ট্রদূত তিনি আমাদের সেটা জানিয়েছেন। যে ভাষা তার নিজের সৃষ্টি, বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের সৃষ্টি বাংলাদেশে একদিন নিশ্চিত হয়ে গিয়েছিল, আজকে জাতিসংঘ সেটা স্বীকৃতি পেয়েছে। প্রতিটি ভাষা এই ভাষাটা অনুবাদ করা হয়েছে, বিশ্ব স্বীকৃত পেয়েছে। সারা বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ভাষাগুলি, যে ভাষাগুলি মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষাগুলির মধ্যে, সেই ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে স্বাধীন ভাষার ভাষণ। আর বাংলাদেশের জনগণের উপরে কষ্ট এই কারণে 83 সাল থেকে 80 সাল থেকে যে সংগ্রাম তার সাফল্য আর তাদের পদ্ধতিতে আমরা দেখে যেতে পারি, পারলাম যে ঐতিহাসিক স্বাধীনতা ভাষার আর বিশ্ব স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের মানুষও আজকে এটা শুনতে পাচ্ছে, জানতে পারছে, চর্চা করতে পারছে, যারা আগ্রহ পাচ্ছে, এই অন্তর্নিহিত অর্থ বের করার চেষ্টা হচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় সাফল্য। যাতে বাঙালি জাতি এক মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাআল্লাহ জাতির পিতার আকাঙ্ক্ষা উন্নত করে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। সেই মুক্তির কথা অনেক দূর আমরা এগিয়ে গেছি,
ইনশাআল্লাহ আমরা প্রতি বছর পালন করে থাকবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ। ধন্যবাদ আপনার ধন্যবাদ অতি প্রদান ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আজকের এই আনন্দ উদযাপনে এখন কেক কাটা হবে। আকাশের মতো বাধাই মোরা মন চলবে দুই, আকাশের মতো বাধাই মোরা মন চলবে দুই। আকাশের মতো বাধাই মোরা মন চলবে দুই, আকাশের মতো বাধাই মোরা মন চলবে দুই। বন্ধু নবী জন্মস্বামী চিত্ত মূর্তি শতধর, মোরা বন্ধু নবী জন্মস্বামী চিত্ত মূর্তি শতধর। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা দাদার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা দাদার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। আচ্ছা, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমাদের কিছু স্ন্যাক্স আছে আপনাদের জন্য, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনারা একটু
ধৈর্য সহকারে বসুন। আমি এখন অনুরোধ জ্ঞাপন করছি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আক্তার হোসেন খান মহোদয়কে, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সপ্তম ওয়ার্ড কাউন্সিল। আবারও আসাম যে ঘটাতে ছিলাম 7ই মার্চের এই ভাষণের মধ্য দিয়ে আমরা আসলে আমাদেরকে আমরা বাঙালি হিসেবে, স্বাধীন জাতি হিসেবে আমরা কি গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা লাল সবুজের পতাকার একটা দেশ পেয়েছি। বাঙালিরা যুগে যুগে নির্যাতিত, নিপীড়িত হয়ে আসছে। দেখেন, মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ থেকে এলো, আবার পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের এই মানুষ এত বিলম্বিত, এত বঞ্চিত, তিরস্কৃত মনে বাঙালিদেরকে দেখা হতো। সেই বাঙালিকে আজকে একটি গর্বিত জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের বুকে। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেখেন, আজকে আমি গর্ববোধ করি আমি এই বাংলাদেশের একজন নাগরিক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো কর্মকাণ্ড রয়েছে, যেগুলো হচ্ছে আপনার মানবতার কল্যাণে, জনকল্যাণে, গণমানুষের কল্যাণে, দেশের উন্নয়নে, বিশ্বের বিশ্বায়নে একটি তৃতীয় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের দেশে আনার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উনি বঙ্গবন্ধুর আদর্শকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন থেকে দেখেন সোনার বাংলার চেয়ে প্রথম বিশ্বের বাংলা হয়ে আজকে আমাদের এই দেশটি পরিচিতি লাভ করতেছে। আর আজকে এই যারা পুলিশ ভাইয়েরা রয়েছেন, মনে কিছু নেবেন না, সাধারণ পাবলিক ভাবতেন যে পুলিশ হচ্ছে একটা ভয়ঙ্কর কোনো কিছু। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং এখনকার পুলিশ সুশিক্ষায় শিক্ষিত পুলিশরা হচ্ছে জনগণের বন্ধু, জনতাই পুলিশ, পুলিশই জনতা। আর আজকের এই 7ই মার্চের জাতীয় এই দিবসে আজকে প্রমাণ হলো পুলিশও আমাদের বন্ধু। একে অপরকে নিয়ে ওনারা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। পুলিশের প্রতি, এই থানার প্রতিটা কর্মকর্তা প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমি একজন জনপ্রতিনিধি হয়ে বলছি, দেখেন বহির্বিশ্বে কোভিড-19 যেভাবে আক্রান্ত হয়েছিল মানুষ, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, আমরা তৃতীয় বিশ্বের মধ্যে বসবাস করতেছি। আমাদের এই বাংলাদেশে কোনো মানুষ বলতে পারবে না, কোনো মিডিয়া বলতে পারবে না যে না খেয়ে মারা গেছে। জননেত্রী শেখ হাসিনা, আমার ভাই, আমার বোন আমেরিকা থাকেন, লন্ডন থাকেন, কিন্তু ওইখানেও খাদ্যের অভাব দেখা দিয়েছে, বাইরে সমস্যা ছিল। কিন্তু বাস্তবতা জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগের কারণে প্রতিটা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে, বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে, যে দেশে কল্পনাই করা যেত না যে আপনার বৃদ্ধ ভাতা বাংলাদেশে এক সময় তামাশা করতো অনেকে, বাংলাদেশ পারবে কিনা। জননেত্রী শেখ হাসিনার সেই উদ্যোগকে স্বাগত জানাই। মুজিব কর্মী হয়ে মুজিব আদর্শকে বুকে লালন করে জয় বাংলা বলবো, মরতে হয় মরবো, সেই
আশার সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে আমরা সবার বক্তব্য শুনতে পারবো না। তার মধ্যে এখন বক্তব্য জ্ঞাপন করবেন বাপ্পা ঘোষ চৌধুরী, সভাপতি ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বাপ্পা ঘোষ চৌধুরী। আচ্ছা, অনুরোধ জ্ঞাপন করছি মহিবুর রহমান সাবু, সভাপতি 25 নং বিট 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। কামরুল ভাইয়ের সভাপতিতে আমরা 7 নম্বর ওয়ার্ড বিটে যেটা 25 নম্বর বিটে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে। আমি হলাম মহিবুর রহমান সাবু, 7 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। আর আমার ঐক্য এলাকার সভাপতি সাহেবরা আসছেন, আমার সাথে পরিচয় নাই, সবাইকে মিলে আমি আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু আমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সম্বন্ধে 2 মিনিটের আমরা কি বলবো, বলার তো নাই। যাই হোক, বঙ্গবন্ধুর ভাষণ প্রথম যারা এরা শুনবে, জানবে, এরা কিভাবে জানবে, জানার জন্য প্রত্যেক বছর এটা অনুষ্ঠান করা হয়। এবার এয়ারপোর্ট থানা এটা করেছেন, এটা খুব সুন্দর। সামনে যে আরো করবেন এটা আমাদের আশা। তবে আমার একটা অনুরোধ রইল এয়ারপোর্ট থানার ব্যাপারে, যে প্রত্যেক স্কুল থেকে যেন 10 জন করে প্রত্যেক বছর নিয়ে আনা হয়। কারণ ওরা যদি না জানে তাহলে পরবর্তী প্রজন্ম জানবে কেমনে? আমরা তো মোটামুটি জানি, কিন্তু পরবর্তী প্রজন্ম জানাইতে হলে স্কুলের ছাত্রছাত্রীদেরকে আনতে হবে। তবে আমি এয়ারপোর্ট থানাকে অনুরোধ করব, পরবর্তীতে যদি কোনো অনুষ্ঠান করেন এইভাবে 7 তারিখের, তাহলে যেন স্কুলের ছাত্রদেরকে আনা হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর আওয়ামী লীগের পক্ষ থেকে আমার সব প্রেসিডেন্ট এখানে আছেন, সবার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম জানাইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমি অনুরোধ জ্ঞাপন করছি তারা মিয়া, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহোদয়কে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক 7 মার্চের ভাষণ উপলক্ষে আজকে এই বিমানবন্দর থানা যে অর্গানাইজ করেছে, আমি খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এয়ারপোর্ট থানার সকল কর্মকর্তা এবং যত সিনিয়র জুনিয়র যত অফিসার আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, যেহেতু বক্তব্য বঙ্গবন্ধুর নিজের মুখে আপনারা শুনেছেন। আমি এটাই বলবো, যদি বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করতেন তাহলে এই পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশ একটি দেশ হিসাবে পরিচিতি লাভ করত না। সুতরাং এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে ধিক্কার জানাই। আর বঙ্গবন্ধু সহ তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমি খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যদিও আপনারা নাম নিচ্ছি না, আপনারা সবাই আওয়ামী লীগ পরিবারের লোকজন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আমি অনুরোধ জ্ঞাপন করছি জাবের আহমেদ চৌধুরী, 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে। আজকের এই 7 মার্চের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত কাউন্সিলর সাহেব, উপস্থিত সুধীবৃন্দ, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে। 2 মিনিটে বক্তব্য রাখতে পারবো না। শুধু এটুকু বলবো, যেমন 7 মার্চের ভাষণ আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দেন, আমি তখন মাত্র 7 বছর বয়সের ছেলে ছিলাম। আমার খানে আওয়াজও বাজে। আমি যখন, আমার বাবার একটা রেডিও ছিল, সেই রেডিওতে আমি ভাষণটা শুনেছিলাম। যখন শুনেছি তখনই যেন আমার ভিতরে আমার যে মনে হলো আর কি, আজ পর্যন্ত আমার সেটা বাজে। পরবর্তীতে যখন 71 যুদ্ধ শুরু হলো, আমি অত্যন্ত ছোট, আমি বুঝতামই না যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এটা বলে ফেলতাম। এই যে আমি বলতাম, তখন আমার মা আমার মুখ চেপে ধরতেন। আমার এখনো মনে আছে,
আমি তো বুঝতাম না যে পাকিস্তানি আর্মির সামনে এটা বললে যে আমাদের কি অবস্থা হবে। তো যাই হোক, আমি এই 7ই মার্চের ভাষণ যখন আজও শুনি, আপনার বিশ্বাস করবেন কিনা, আমি শুধু আওয়ামী লীগ করি বিদায় না, আমার আজকেও আমার ভিতরে একটা প্রতিক্রিয়া হয়। এই ভাষণটা যেন আমার বারবার শুনতে ইচ্ছা হয়। এত বড় কবিতা, এত বড় বক্তব্য, এত বড় ভাষণ আমার এই 57 বছর বয়সের মধ্যে আমি জীবনে আর কোনোদিন শুনিনি। আমি চাইব আপনারা আপনাদের বাচ্চাদের কাছে, আপনাদের প্রজন্মের কাছে এই ভাষণটা যেন পৌঁছে দেন, কারণ ওরা সঠিক ইতিহাস এখনো পর্যন্ত পুরোপুরি জানতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, আমাদের দায়িত্ব হলো ওনাকে সহযোগিতা করা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ, জার্নালিস্ট, রিপোর্টার, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আর ওনারা পুলিশের মতোই দিনরাত পরিশ্রম করে আমাদের সাথে সমন্বয় সাধন করে কাজ করে আজকে আমাদের অনুষ্ঠানে তাদের নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি ইকবাল আহমেদ, সাবেক ছাত্রলীগ সহ সম্পাদক, খাদিমনগর ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অসাধারণ অভিযাত্রা এয়ারপোর্ট থানা। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং আমাদের বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অভিনন্দন জানিয়ে এয়ারপোর্ট থানা আজকে যে এত বড় আয়োজন করেছেন, আমি এই জন্য এয়ারপোর্ট থানাকে, আমাদের খাদিমনগর এবং এই এয়ারপোর্ট থানার সকল সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিবৃতির বক্তব্য কিছুই বলবো না, শুধু একটি কথা বলবো যে সুযোগ শুনিয়েছিলে মুক্তির জয় গান, যে তুমি শিখিয়েছিলে শিকল ভাঙ্গার গান, শ্রদ্ধা ভরে স্মরণ করি আজ তোমারে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা একটি তর্জনীর, একটি বজ্রকণ্ঠের অহংকার, একটি দেশের স্বাধীনতা এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই একটি বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা 16 কোটি মানুষের যে স্বাধীনতার শক্তি এনে দিয়েছিল। আমি আশা করব এই স্লোগানকে আমরা অনুপ্রেরণা যুগে আগামীতে আমাদের বাংলাদেশকে একটি সুন্দর বিনির্মাণ করে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি হায়দার মোহাম্মদ ফারুক হোসেন, 6 নম্বর আওয়ামী লীগ সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় বক্তব্য দেওয়ার কিছু নাই। 7ই মার্চ আজকে আমার অত্যন্ত আনন্দ লাগছে এই জন্য, আজকে যারা কোনোদিন স্বাধীনতাকে বিশ্বাস করে নাই, আজকে টিভিতে দেখলাম, প্রথমেই দেখলাম আমাদের ফখরুল ইসলাম সাহেব আজকে 7ই মার্চকে উনি স্বীকৃতি দিয়েছেন। তার জন্য আমি মূল্য শান্তি পাবো। যারা কোনোদিন 7ই মার্চকে স্বীকৃতি দেন নাই, আমি তখন অত্যন্ত ছোট, যখন 7ই মার্চ যুদ্ধ হয়, 26শে মার্চ 25শে মার্চ মিছিল হয়েছে সিলেট শহরে। যারা বয়স্ক আছে ওনারা বলতে পারবেন, মিছিলে সমস্ত শহর মিছিলে মহাকার হয়ে গিয়েছিল। তাই বলবো এগুলো আমাদের বলার কিছু না, শুধু দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য। আজকে বঙ্গবন্ধু 3.5 বছর রাজনীতি দেশ শাসন করেছিলেন, আমাদের নেত্রী 12 বছর দেশ শাসন করছেন। অন্যান্য দলরা 29 বছর 21 বছর রাজনীতি শাসন করেছে, কিন্তু কোনো উন্নয়ন দেখাতে পারে নাই। কাগজে কলমে অনেক উন্নয়ন হয়েছে, বিদ্যুতের জন্য আমরা অনেক কষ্ট পাইছি। এখন আমরা বিদ্যুৎ সম্ভবত কেউ সচরাচর সমস্যা না হলে যায় না। আমাদের নেত্রী উনি স্বপ্ন দেখাতে জানে এবং দেশকে উনি ঠিকই ডিজিটালাইজ করেছেন। আপনি ঘরে বসে বাংলাদেশের সবকিছু দেখতে পারেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সবকিছু দেখতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করব আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের সজীব ওয়াজের জয়ের জন্য দোয়া করবেন। কারণ উনারা যদি না থাকতো তাহলে আজ আপনারা স্বাধীনতা
এই ডিজিটালের দেশ পেতেন না, এই 7ই মার্চের এই আজকের আনন্দ কোনো মুহূর্ত আপনারা আজকে কাটাতে পারতেন না। যেহেতু বঙ্গবন্ধুর উত্তরসূরি ওরা, তাই তাদের জন্য আমি অনুরোধ করবো সবার কাছে যে আমরা যেন তাদের দীর্ঘায়ু কামনা করি। আর বিশেষ কিছু বলে না বলে, কারণ ওনারা আরো আছেন বক্তব্য দেবেন, আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু আমার নেত্রীর জন্য শুভকামনা করবো এবং হায়াতের তৈরি আপনাদের যাবো। এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরপুঞ্জি হোক বাংলাদেশ। ধন্যবাদ। বক্তব্য প্রদান করবেন রাজু গোয়ালা, সভাপতি, ভেলি পঞ্চায়েত চা শ্রমিক ইউনিয়ন। ধন্যবাদ। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কৃতিত্ব তোমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত আনন্দ উদযাপনের আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমার চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা যে এই উন্নত রাষ্ট্রে পরিণত হলাম, সেটা একমাত্র আমাদের জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উপহার। আমাদের যে উপহার দিয়েছেন এই সারা আমাদের চা বাগানগুলা, যেগুলাতে একবারে জরাজীর্ণ অবস্থা ছিল, সেগুলাতে বিদ্যুতের উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ অনেক হচ্ছে। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব, উনি যেন আরো আমাদের মাঝে দীর্ঘদিন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই আশা ব্যক্ত করে। এবং এই বাংলাদেশ পুলিশের যারা আজকের এয়ারপোর্ট থানার যারা আয়োজক করেছে, আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমারও কৃতজ্ঞতা এয়ারপোর্ট থানাকে অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম উপস্থাপন করার জন্য। এখন বক্তব্য প্রদান করবেন মুজিব মালদার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্বেচ্ছাসেবক লীগ। রাত পোয়ালে যদি শোনা যেত বঙ্গবন্ধু মনে নয়, বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। উপস্থিত আজকের এই ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আজকের এই আলোচনা সভা, আমি কারোর নাম বলবো না, সবাইকে অসংখ্য অগণিত অজস্র ধন্যবাদ। এবং আমি একটি কথাই বলতে চাই, আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, জাতির জনককে ভালোবাসি, শুধু মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য জয় বাংলা বললে এবং বঙ্গবন্ধুর স্টিকার লাগালে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে এবং লালন করতে হবে। এই দেশ আমরা যার জন্য পেয়েছি, এই নেতা এবং এই ওরা কারা ছিলেন, কিসের জন্য যুদ্ধ করেছেন, এইটা লালন করতে হবে। শুধু আমাদের পেট বাঁচানোর রাজনীতি, পেট বাঁচানোর জয় বাংলা বললে হবে না। আমি সবাইকে অনুরোধ করবো আমার সাথে একটি স্লোগান করার জন্য, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সকলের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। এখন প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত উপপুলিশ কমিশনার পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট জনাব কামরুল আমিন মহোদয়। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, বিভিন্ন পর্যায় থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের এবং স্বাধীনতার 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এখন প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এরপরে সভাপতি মহোদয় তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। আমি দীর্ঘ বক্তব্য দেব না, এটা দীর্ঘ বক্তব্য দেওয়ার সময়ও নয়, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। 7ই মার্চের যে ঐতিহাসিক তাৎপর্য আপনারা এতক্ষণ শুনলেন, এটা এখানেই শেষ নয়। স্বাধীনতার 50 বছর পূর্তি এবং এই সুবর্ণ জয়ন্তীতে আমরা যে উদযাপন করছি, সেই উদযাপনটা আমরা যেন পরবর্তী প্রতি বছরে করতে পারি। স্বাধীনতার 50 বছর পূর্তি হলো উদযাপন করলাম, আনন্দ উৎসব শেষ হয়ে গেল, বিষয়টা যেন তা না হয়।
আমাদের সবাইকে এটা বুঝতে হবে, আমাদের উন্নয়নের যে ধারা এটা ধরে রাখার জন্য প্রত্যেককেই যার যার অবস্থান থেকে ভূমিকা নিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ঐতিহাসিক ভাষণটা দিয়েছিলেন, এখন যত সহজে এটা সহজলভ্য পাওয়া যায়, সব জায়গায় ইউটিউব বা ইন্টারনেট ঘাটলেই এটা পাওয়া যায়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা পাওয়া যেত না। এটা 90 দশকের প্রথম দিক বা 80 দশকের শেষ দিকে এটা কোথাও পাওয়া যেত না, খুব কম, একটা দুইটা ক্যাসেটের দোকানে হয়তো পাওয়া যেত অথবা যেত না। কিন্তু যখন এই বিষয়গুলো আলোচনা হতো কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে, তখন এই পুরো বক্তব্যটা এই ভাষায় এরকম সাউন্ডে শোনার সুযোগ ছিল না। যার কারণে অনেকেই জানে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, কিন্তু অনেকেই এটা শুনে নাই। এরকম বহু লোক, হাজার হাজার ছাত্রছাত্রী 80 দশকে ছিল, তারা সবাই জানে, পড়াশোনা করেছে, কিন্তু এটা শুনে নাই। শোনা এবং জানা যখন দুইটা একসাথে হয় তখন যে শক্তিটা তৈরি হয়, শুধুমাত্র না শুনে জানার মধ্যে কত শক্তি তৈরি হয় না। তো আমাদের জেনারেশনটা সেই রকম ছিল, তখন প্রযুক্তির জেনারেশন ছিল না, কথাও নয়। তখন স্বাধীনতার 10-20 বছর পর পরই দেশ প্রযুক্তিতে এতটা উন্নত হওয়ার কথাও ছিল না। ধারাবাহিকভাবে আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, তার জন্য বিগত 10 বছরের যে অক্লান্ত পরিশ্রম বর্তমান সরকার এবং উপদেষ্টা, এই যে একটু আগে আমাদের পড়ে শোনালো, বাংলাদেশ এশিয়ার বিস্ময়কর ডিজিটাল লিডার, এটা সজীব ওয়াজেদ জয়, মাননীয় উপদেষ্টা, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি তার সন্তানও যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, সেই বিষয়গুলো বললাম আর হয়ে গেলে বিষয়টা সেরকম নয়। এই যে অক্লান্ত পরিশ্রম করে এই সিলেটের লোক একটু বেশি সুবিধা ভোগ করবে, কারণ কিছুদিনের মধ্যে সিলেটে হাইটেক পার্ক হবে কোম্পানিগঞ্জে, আপনারা দেখেছেন অনেকেই, আমরাও দেখেছি। এটা যখন পূর্ণাঙ্গ চালু হয়ে যাবে, এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সুফলগুলো এইভাবেই আপনারা পেতে থাকবেন। এটা যদি খালি চোখে আপনি বলেন যে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তো এটা তো খালি চোখে দেখার জিনিস নয়। এইভাবে যখন আপনি উপলব্ধি করবেন, পেতে থাকবেন, তখন আপনার মনে হবে যে হ্যাঁ, এত বছর পরে আমরা এই জিনিসটা পেলাম, এটা যদি আরো আগে পাওয়ার কথা ছিল, কিন্তু তখন কেউ আমাদেরকে দেয়নি। এইভাবে ভাবলে এই যে ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ, এখানে যে কথাগুলো আছে, সব জায়গায় তো একই কথা, যে স্বাধীনতা এবং নিজের পায়ে দাঁড়ানোর যে আহ্বান, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাকে একটু রূপান্তর করেন আজকের যুগে, মানে যার যা আছে তাই নিয়ে আপনি উন্নয়নে অংশীদার হবেন, তাই না? এখন তো আর স্বাধীনতা যুদ্ধ চলছে না যে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, এখন উন্নয়নের যুদ্ধ চলছে, উন্নয়নের যুদ্ধে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না? এইভাবে যদি চিন্তা করে দেখেন, তাহলে সবকিছু দিয়ে আপনি বর্তমানের সাথে মিল পাবেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, খুবই গরম লাগছে এখানে, সবাই নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন। আমি আজকের এই দিনে বাঙালি জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সনের 15ই আগস্ট সপরিবারে এবং আত্মীয়স্বজন সহ নিহত হয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন এবং যারা বেঁচে আছেন, তাদের সবার প্রতি, এবং বর্তমান বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের যে রূপকার মাননীয় প্রধানমন্ত্রী, যার হাত ধরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত গতিতে চলছে, যার নেতৃত্বে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি, এবং আপনারা যারা উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন বক্তব্য প্রদান করবে সভাপতির বক্তব্য, সমাপনী বক্তব্য এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি আমাদের কামরুল আমিন স্যার, ডিসিপিওএম। উপস্থিত আছেন, আমি সবার নাম বলবো না, কারণ অনেকেই অনেকক্ষণ যাবৎ সবার গুরুজনদের বক্তব্য শুনেছেন, আমি সবার নাম উল্লেখ করছি না। মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সামনে উপস্থিত আছেন এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গগণ, উপস্থিত আছেন মিডিয়া কর্মীগণ, সকলকেই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব।
তো আমি একটা কথাই বলবো, কারণ সভাপতি হিসাবে তো বক্তব্য বেশি দেওয়াও যায় না, সমাপনী বক্তব্য দিতে এসেছি, আমার গুরুজনরাও বক্তব্য দিয়েছেন। বঙ্গবন্ধুর এক এক বক্তব্যে আমাদের দেশ পেয়েছিলাম, লাল সবুজের পতাকা পেয়েছিলাম। আর সেই দেশটাকে টেনে নিয়ে আজকে বঙ্গবন্ধুর মেয়ে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই দেশটাকে এই উন্নয়নের যে ধারাবাহিকতা গত 12-14 বছরে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পেরেছে বলেই আজকে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তো আর বঙ্গবন্ধুর যে বক্তব্য 7ই মার্চের বক্তব্য, এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দিয়েছিল, এটা আমরা সকলেই জানি। তো যাক, আমি ওই দিকে যাব না। আমি সকলকে একটা অনুরোধ করব যে সকলেই ধৈর্য সহকারে বসবেন। অনুষ্ঠান এখানেই সমাপ্তি না, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অনেক ভালো ভালো শিল্পীগণ আছেন, ওনারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আপনাদেরকে গান উপহার দেওয়ার জন্য। তো আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিবেন, সকলেই ধৈর্য সহকারে বসবেন, একটু সময় দিবেন, হয়তো আধা ঘন্টার ভিতরে পুরো সেট আপ হয়ে গেলে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন। আপনারা ধৈর্য সহকারে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন। আর আগামীকালকে আমাদের একটা ওপেন হাউস আছে, প্রত্যেক মাসের 8 তারিখে ওপেন হাউস দেওয়া হয়। সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি, সকলেই ওপেন হাউসেতে আপনাদের মনে যা আইনি সমস্যা আছে, আমাদের কমিশনার মহোদয় উপস্থিত থাকেন। তো সকলে আইনি সমস্যা বা সমস্যা যা যা হয় সকলে এসে বলবেন। এটা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালকের অনুষ্ঠানের। আর আজকের অনুষ্ঠান ধৈর্য সহকারে এতক্ষণ শুনেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে থাকার জন্য। আমাদের এখন সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে, আমাদেরকে 10টা মিনিট সময় দিতে হবে। স্টেজটা আমরা একটু খালি করবো, পরিষ্কার করবো, তারপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবো। আমরা সবাই উপস্থিত থাকবো এবং ধৈর্য সহকারে দেখবো, এবং আপনারা এতক্ষণ যাবৎ আছেন ছিলেন, আমরা কৃতজ্ঞতা বোধ করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই মুহূর্তে প্রায় একটু আগে শুরু হয়ে যাবে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল উদ্দেশ্যের উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনারা সবাই লাইক এবং শেয়ার করে সাথে থাকেন। আশা করি আপনারা আমাদের পুরো লাইভটি আজকে উপভোগ করবেন এবং ইনশাল্লাহ আপনাদেরকে পুরো লাইভটি আজ আমরা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি স্টেজের একটু কাজ চলতেছে, যেটা যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠানে একটু বড় জায়গা করে নিতে হবে, যাতে শিল্পীরা সুন্দরভাবে গান পরিবেশন করতে পারে, সেটা প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে প্রায় অনেক দর্শক এখানে উপস্থিত আছেন যে আজকের এই অনুষ্ঠান উপভোগ করতেছেন।
আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের কার্যক্রম হচ্ছে যে প্রস্তুতি নিচ্ছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। এখানে অনেক শিল্পীরা এখানে আজকের এই গান পরিবেশন করবে। আপনারা ধৈর্য সহকারে এবং আজকের এই লাইভটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার এবং লাইক করে সাথে থাকেন, পেজে লাইক সাথে থাকেন। আশা করি আপনাদেরকে পুরোটা আমরা আজকে দেখাতে পারবো।
ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আজকের আয়োজিত এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপপুলিশ কমিশনার, সম্মানিত অতিরিক্ত উপপুলিশ কমিশনার, স্যারদের অনুমতিক্রমে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমাদের যে সমস্ত সঙ্গীত শিল্পীরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গান গাইবেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি স্টেজে আসার জন্য। আজকের সঙ্গীত শিল্পীদের অনুরোধ করতেছি। হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো মনিটরের ভয়েসটা একটু লাগবে। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। আমাদের সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশের সুনামধন্য গীতিকার সুরকার প্রিয় হাসান ভাইকে মঞ্চে রাখছি, প্লিজ। আমরা প্রথমে আমাদের জাতীয় সঙ্গীত করছি, যেহেতু এই দেশ আমাদেরকে দিয়েছে অনেক কিছু। আমরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা হয়তো সবাই জানেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিন্তু সবাইকে দাঁড়াতে হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
ধন্যবাদ সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এইমাত্র শুনলাম। এবার একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য অনুরোধ করছি অর্পিতা তালুকদার অর্ণা। অর্পিতা তালুকদার অর্ণাকে মঞ্চে এসে গান পরিবেশনের জন্য অনুরোধ করছি। হ্যালো 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 একটু একটু ভয়েসটা বাড়লে ভালো হতো। হ্যালো 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 পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল 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 পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল 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 বাবুর ছেড়াল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাবুর ছেড়াল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে রক্তলাল 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 পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল রক্তলাল
অর্পিতা তালুকদার অন্যকে অসংখ্য ধন্যবাদ। সে আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। তার নিকট থেকে আমরা আরো একটি গান শুনতে চাইব। হ্যালো 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 শালক ফুলে শালক ভালোবাসা শীতল বকুল ফুল সোনা দিয়া সোনা দিয়া
অল্প কিছুক্ষণের ভিতরে এই নামাজ শুরু হবে, যার জন্য কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হবে। দর্শক আসলে এই মুহূর্তে নামাজের সময় হয়েছে বিদায় নামাজের বিরতি আছে, আবার নামাজ শেষে আবার এই সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে। দর্শক আপনারা আবার বলছি যে যেখান থেকে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনারা সবাই লাইক এবং শেয়ার সাথে থাকেন। ইনশাল্লাহ আপনাদেরকে আজকের এই লাইভ পুরা অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাবো। আর এই জন্য বর্তমানে নামাজের জন্য বিরতি নিচ্ছেন, নামাজের জন্য প্রায় কয়েক মিনিট স্টপ থাকবে। যখনই নামাজ শেষ হবে তখনই আবার ধারাবাহিকভাবে অনুষ্ঠানটা শুরু হবে। আপনাদেরকে আবারও নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
দর্শক আসলে নামাজের বিরতি ছিল, এই মুহূর্তে নামাজ শেষ, আমরা নামাজ শেষ পর্যায়ে চলে আসছে এবং শেষ হয় এবং এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আবারও শুরু হবে। যে আজকের এই অনুষ্ঠানটি জানেন যে আপনারা নামাজের জন্য বিরতি ছিল এবং নামাজ শেষে পর্যায়ে আবারও একটু পরে শুরু হবে। আপনারা যে যেখান থেকে আমাদের আজকে লাইভটি দেখতে পাচ্ছেন, আপনারা সবাই শেয়ার এবং লাইক হাতে থাকুন। আশা করি আপনাদেরকে আজকে আমাদেরকে পুরো লাইভটি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে নামাজ শেষে এবং প্রস্তুতি আবারও শিল্পীরা নিচ্ছেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অধ্যকার আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ আমাদের সিলেট অঞ্চলের শিল্পী রানা শেখ। এবার রানা শেখ ভাই আপনাদের সামনে গান পরিবেশন করবেন। আসলে সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে আমি বলছি, এখন রানা ভাই যে গান গাইবেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি কামরুল আমিন স্যার, ডিসি পিওএম স্যারের লেখা একটা গান গাইবেন। স্যারের গান লিখেন প্রায় সময়, তো স্যারের লেখা গানটাই এখন পরিবেশন করবেন রানা শেখ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে আমি খুব বেশি আনন্দিত এবং গর্বিত। আর এই গানটা আজকের জন্য না, সেটা স্যার ঠিকই বলেছেন। আমি 2012 সালে আমার অ্যালবামের জি সিরিজ থেকে যে অ্যালবামটা রিলিজ হয়েছিল প্রথম, ওই অ্যালবামেও স্যারের লেখা গান আছে এবং এখন যে গানটা করছি এইটাও আমাদের রেকর্ডেড গান, অনেক আগের স্যারের লেখা, আমার সুর করা। আমাদের বন্ডিংটা সেই ছোটবেলা থেকে, উনি যে সংগঠনে ছিলেন, মানে এখনো আছেন কথাগুলি, ওই কথাগুলির আমি একজন ছোটবেলার একজন সদস্য। তো আমাদের সম্মানিত ডেপুটি কমিশনার কামরুল আমিন স্যারের জন্য একটা জোরে করে বলতে চাই প্লিজ।
জীবনে তোমার সাথে করবো ভালোবাসা আমার একটাই একটাই তো আশা জীবনে তোমার সাথে করবো ভালোবাসা তুমি আমার সুখের প্রদীপ তুমি আমার সুখের প্রদীপ তুমি আরো আশা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা আমার একটাই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা তোমার জন্য তুই চলতে করতে পারি নদী জলের খারাপ জীবন আমার বইলাম নিরবধি তোমার জন্য তুই চলতে করতে পারি নদী জলের খারাপ জীবন আমার বইলাম নিরবধি সেই নদীতে নাও ভাসে সেই নদীতে নাও ভাসে খেলবো প্রেমের ভাষা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা আমার একটাই একটাই ভাষা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা তুমি আমার সুখের প্রদীপ তুমি আমার সুখের প্রদীপ তুমি আরো আশা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা আমার একটাই একটাই ভাষা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা
কিছু আছে আমার সবুকে তোমায় ফাগুন বেলায় সুখের পাখি তোমারই গঙ্গায় যা কিছু আছে আমার সবুকে তোমায় ফাগুন বেলায় সুখের পাখি তোমারই গঙ্গায় আমি তোমার জন্য হতে পারি তোমার জন্য হতে পারি আদিকালের চাষা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা আমার একটাই তো আশা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা বৃষ্টি করে থাকি তুমি আমার সুখের প্রদীপ তুমি আমার সুখের প্রদীপ তুমি ভালোবাসা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা আমার একটাই তো একটাই তো আশা এই জীবনে তোমার সাথে করবো ভালোবাসা স্যারের জন্য জোরে একটা করতালি আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং গর্বিত স্যারের লেখা গান আমার গাইতে পেরে আমি অনেক আগের থেকেই স্যারের লেখা গান করি যে একটা জোরে করতালি হয়ে যাক ভাই আরো একটি গান আমি স্যারকে ডেডিকেট করছি এবং যে মানুষটার জন্য আজকে আমি এইখানে আসতে পেরেছি সেই মানুষকে যদি আমি কৃতজ্ঞতা না জানাই তাহলে আমি অকৃতজ্ঞের কাতারে পড়ে যাব সারা জীবন আমাদের এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ আমার সত্যিও বন্ধু আমার অনেক পুরনো বন্ধু মানুষ যাকে আমি এখনো স্যার বলেই ডাকি আমাদের খান মোহাম্মদ মাইনুল জাকির ভাইয়ের জন্য একটা জোরে করে থাকি এবং আরেকটা করতালি আপনাদেরকে দিতে হবে আমার সত্যিও বড় ভাই আমাদের 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি আমার সত্যিও গুরুজন জনাব আফতাব হোসেন খান ওনার জন্য একটা করতালি উপস্থিত আছেন এখানে আমার প্রিয় ভাই পাগল হাসান ভাই অনেক গুণী মানুষ অনেক বড় মাপের শিল্পী গীতিকার সুরকার আই এম রিয়েলি প্রাউড অফ হিম ওনার জন্য একটা তালি ভাই তালি দিতে কার্পণ্যতা করবেন না আমাদের সবার প্রিয় কাট্টুশালী ভাই রাসেল আলী ওনার জন্য একটা করতালি প্লিজ তারপরে আমাদের জেড ইসলাম ভাইয়ের জন্য একটা করতালি আমাদের আকরাম ভাইয়ের জন্য একটা করতালি হোক হ্যাঁ আমাদের আলামিন ভাইয়ের জন্য একটা করতালি এবং মিডিয়া কর্মী যারাই আছেন উপস্থিত পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন আমাদের 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আওয়ামী লীগের সাবু ভাইয়ের জন্য একটা করতালি আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা কাছের মানুষ দূরে ভুয়া আরে মরিয়া রায়া রে বারু জানা দিবানিসি অন্তরে অন্তরে আমার এত সাধে মনে মধুয়া হয় কি জানি কি করে আমাদের সকল পুরুষ ভাইদের সালাম এবং করে থাকি
Thank you.
শিল্পী আছেন। আচ্ছা আমি একটি গান করছি, লাস্ট সং পারসন, ঠিক আছে? তারপরে হাসান ভাইয়ের গানও শুনবেন আপনারা, ঠিক আছে? পুরোনো দিনের একটি গান করছি, আমায় দেখো না লাকি এখনদের, অনলি ফর ইউ দিস সং ডেডিকেটেড। স্যারের জন্য জোরে একটা করে দেবো প্লিজ, আমরা একটু মজা করবো সবাই। হ্যাঁ, কত বয়সের কি ব্যাপার? হ্যালো হ্যালো হ্যালো, একটু বলো হ্যালো হ্যালো হ্যালো। আমি পরে আবার গাইবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ
সামনে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গ রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান। হাত করি সবার রাস্তা থামাই দিল, 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 কামিনা এলো আউলিয়া এলো সিলেকে সহসল্লা আউলিয়া দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম বা আপনাদের দেখানো পুরো চেষ্টা করছিলাম, কথা বলছি অনুষ্ঠানকে ঝমঝমাতালে করতে চলছে, শিল্পীরা বলছে যে কথা বলছে, আমরা ইতিমধ্যে পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা আপনাদের সম্পূর্ণ পরিস্থিতি বা এখনই আপনাদের অনুষ্ঠান চলতে পারে আসলে আমাদের মিউজিশিয়ান ভাইদের জন্য জোরে একটা দিতে হবে। মানব করেছি আমি বড় পীরের দরবারে, এখন ঘরে যাব যখন যাব পীর মজারে।
হাসান ভাইয়ের জন্য জাতি হাসান আছে হবে। Hasan ne kadar mio bhai kono kono paisa ki alur khande gaya shilo Israel shaini tabi Hasan ne kadar mio bhai kono kono paisa ki alur khande gaya shilo Israel shaini tabi Israel shaini tabi Asmat thamai dilo asmat thamai চাই সবার কাছ থেকে শুনতে রাস্তা থামাই দিল রাস্তা থামাই দিল রাস্তা থামাই দিল গাছিলায়লো দিল্লি সাগতি আউলিয়া আয়লো সিলেটে শাহজাদা আউলিয়া দিল্লি সাগতি আউলিয়া আয়লো সিলেটে শাহজাদা আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো একবার শেষ পর্যায়ে আমরা চলে আসছি ওকে প্রায় শেষ সিলেটে শাহজালাল আউলিয়া শাহজালাল আউলিয়া সবাই একই সাথে দিল্লি দিল্লি সামুদ্রে আউলিয়া সিলেটে শাহজালাল আউলিয়া দিল্লি সামুদ্রে আউলিয়া সিলেটে শাহজালাল আউলিয়া দর্শক সাধারণ একটা গান আসলে আমরা শুনলাম ইতিমধ্যে ঐতিহাসিক 7 মার্চ এই উপলক্ষে আয়োজিত একটি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা অনেক অতিথিবৃন্দরা আমি দেখতে পাচ্ছি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছেন বা আজকের এই উপভোগ করতেছেন শুধু আমরা দেখতে পাচ্ছি অনেক অতিথিবৃন্দ আছেন সাথে আছেন আরো গেছেন অভিনেতা কাটুশালী আমরা রাসেল ভাই নামে উনি আসলে কাটুশালী পরিচিত এবং অনেক অভিনেতা রয়েছেন বা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছেন তো দর্শক আসলে আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদেরকে আজ আমরা পুরাটা অনুষ্ঠানটা দেখেছি আসলে আর কি আমাদের কাছে পুরোটি দেখানোর চেষ্টা করবো আপনারা যে যেখান থেকে আমাদের আজকে লাইভটি অনুষ্ঠান দেখতেছে আপনারা সবাই শেয়ার করেন আমরা আবার দেখতে পাচ্ছি যে কয়েকজন শিল্পীও এখানে রয়েছেন বা শিল্পীরা এক ধারাবাহিকভাবে গানটা পরিবেশন করবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আরেকজন ছোট্ট তিনি যাচ্ছেন যা এই মুহূর্তে গান পরিবেশন করার জন্য দর্শক আমরা এই ছোট বোনটি গানটা শুনি আপনারা সাথে থাকুন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা আপনাদেরকে একটি ব্যানার দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়ার সব তথ্য যাচাই করুন এবং গুজব কিনা সেটা যাচাই করুন। এটা আমরা নির্দেশনা দেখছি এয়ারপোর্ট থানার সিলেটের ওনারা দিয়েছেন এবং আরেকটা কয়েকটা আমরা দেখতে পাচ্ছি এবং বড় ভাইদের ছত্রছায়ার করোনা আর অপরাধ অনেকটা ব্যানার রয়েছে, সেখানে আর নির্দেশনাবলী রয়েছে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো 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 হ্যালো। তো দর্শক আমরা একবারে থানার অফিসার ইনচার্জ যিনি আছেন মইনুল জাকির ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, জীবনে ওনার অবদানটা অনেক বেশি। ওনার জন্য একটু জোরে কথা আশা করব। চলে আসছে, আমি গান শুরু করছি। আজকে মিউজিশিয়ানরা অনেক ব্যস্ত, আরেকটা প্রোগ্রামে চলে যাবেন, তো আমি শুরু করছি। আশা করি সবাই মিলে আমরা মজা করব।
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু সরকার আমরা কি তার খবর রাখি